স্বাগত রাতের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারভিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের খসড়ায় নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বিদ্যমান আইনে বেশ কিছু পরিবর্তন এনে অনুমোদন দেওয়া হয়। এদিকে আরেকটি বৈঠকে মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশে গ্যাসের সরবরাহ বাড়লেও সংকট কাটেনি। বিশেষ করে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। গ্যাসের প্রয়োজনীয় চাপ না থাকায় দীর্ঘ সময় কারখানার বিভিন্ন মেশিন বন্ধ রাখতে হচ্ছে। এতে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি বাড়ছে আর্থিক ক্ষতি। চাকরি হারানোর শঙ্কায় রয়েছেন শ্রমিকেরা। এদিকে জ্বালানি সহ নানান সংকটে ওষুধের উৎপাদন খরচ বেড়েছে ৪৪% পর্যন্ত। ফেনীর শিক্ষার্থী নুসরাত হত্যা মামলায় ১৬ জনের মধ্যে ২ জনের ফাঁসি বহাল রেখেছে হাইকোর্ট। বাকি ১৪ জনের মধ্যে ৪ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য ১০ জন পেয়েছেন খালাস। গণহারে মৃত্যুদণ্ড দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিয়েছে উচ্চ আদালত। রায়ে সন্তুষ্ট হলেও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নুসরাতের পরিবার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন ২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বিদ্যমান আইনে বেশ কিছু পরিবর্তন এনে এই অনুমোদন দেওয়া হয়। বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠক হয়। খসড়া আইনে বলা হয়েছে, আর্মড পুলিশ ব্যাটালিয়ন পুলিশ বাহিনীর অধীনে পরিচালিত হবে। বিদ্যমান আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধ্যাদেশ ১৯৭৯ রহিতপূর্বক এ অধ্যাদেশের অধীনে কৃত কার্যক্রমের হেফাজতের বিধান রেখে বাংলায় আইনটি যুগোপযোগী করা হয়েছে। আইনে বলা হয়েছে, পুলিশ বাহিনীর অধীনে ব্যাটালিয়ন পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শকের নিয়ন্ত্রণ এবং তত্ত্বাবধানে পরিচালিত হবে। ব্যাটালিয়নকে জননিরাপত্তা রক্ষা, ভিআইপি ব্যক্তিবর্গের নিরাপত্তা, সরকার ঘোষিত স্থাপনাসমূহের নিরাপত্তা, সন্ত্রাস, মাদক, মানব পাচার, ধর্ষণ এবং মানবতা বিরোধী কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তার দায়িত্ব প্রদান করা হয়েছে। এই আইনে বিশেষ আদালত এবং সংক্ষিপ্ত আদালত গঠন এবং বিচার পদ্ধতিরও প্রস্তাব করা হয়েছে। ষষ্ঠ শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের জন্য উপবৃত্তি ফের চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশ দেন। এ সময় ছেলেদের শিক্ষায় উৎসাহিত করতে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তি দেওয়ার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বিদ্যালয় পর্যায়ে মিড ডে মিল কার্যক্রমের ব্যবস্থাপনা, খাবারের পুষ্টিমান, শিশুদের জন্য নিরাপদ খাদ্য প্রস্তুত এবং সরবরাহ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গ্যাস সংকটে থমকে গেছে শিল্প কারখানার উৎপাদন। সাভার, আশুলিয়া সহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে কমেছে উৎপাদন, বেড়েছে জ্বালানি ব্যয়। সবচেয়ে বড় শঙ্কা, সংকট দীর্ঘ হলে ঝুঁকিতে পড়তে পারে রপ্তানি, শিল্পের প্রতিযোগিতার সক্ষমতা এবং লাখো শ্রমিকের কর্মসংস্থান। নরসিংদী, সাভার এবং গাজীপুর জেলা রিপোর্টারদের সহযোগিতায় আসিফ ইকবাল খানের রিপোর্ট। সাভারের অ্যাক্টিভ কম্পোজিট মাসখানেক আগেও যেখানে চলেছে পুরোদমে উৎপাদন, গ্যাস সংকটে এখন সেখানে মেশিন চলছে মাত্র 1/3 সক্ষমতায়। উৎপাদন সচল রাখতে বিকল্প হিসেবে সিলিন্ডারে গ্যাস কিনতে হচ্ছে বাইরে থেকে। তাতেও পুরোপুরি কাটছে না সংকট, উল্টো বাড়ছে জ্বালানি খরচ, কমছে লাভের পরিমাণ। বিদ্যুৎ এবং গ্যাস এই দুইটাই আমাদের মূল প্রবলেম। এইটার কারণেই দেখেন অন্যান্য যেসব সামগ্রী আছে আমরা যেগুলা মার্কেট থেকে যেগুলো নিই এগুলির দামও তো বাড়তি। গ্যাস এবং ইলেকট্রিসিটি যদি ঠিক মতন দিতে পারেন আমার তো আর তেমন কোনো সমস্যা হবে না। শুধু এই কারখানা নয়, গ্যাস সংকটে সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী সহ বহু শিল্প কারখানায় কমেছে উৎপাদন। কোথাও অর্ধেক সক্ষমতায়, কোথাও তারও কম চলছে মেশিন। হিসেব বলছে কারখানার স্বাভাবিক উৎপাদনের জন্য প্রয়োজন অন্তত 15 PSI গ্যাসের চাপ, অথচ দিনের পর দিন মিলছে 0 থেকে সর্বোচ্চ 2.5 PSI। গ্যাস সংকটের প্রভাব পড়েছে শ্রমিকদের আয়েও।
কাজ কমে যাওয়ায় বন্ধ হয়েছে ওভারটাইম। আর দীর্ঘমেয়াদে কারখানা বন্ধ হলে চাকরি হারানোর শঙ্কাও তৈরি হয়েছে তাদের মধ্যে। সিএনজি থেকে গ্যাস আনতাম, সেখানেও পাচ্ছি না। এখন আমরা সিলিন্ডার কিনে ফ্যাক্টরি চালাচ্ছি। আমরা সারাদিনই 3 থেকে 4 ঘন্টা কাম করতে পারি। এভাবে যদি আসলে চলতে থাকে, আমাদের মাল তো শিপমেন্ট যাচ্ছে না ঠিক মতো। এভাবে চলতে থাকলে কোম্পানি তো আমাদের বেতন দিতে পারবে না। আর অন্য অফিসে লোক ছাঁটাই করতেছে, আজকে কাজ না পেলে তো আমাদেরকেও ছাঁটাই করে দিবে, তাহলে আমরা ছেলে মেয়ে নিয়ে কি নিয়ে চলবো? উৎপাদন কমায় সময় মতো পণ্য সরবরাহ নিয়েও তৈরি হচ্ছে অনিশ্চয়তা। ক্রেতার অর্ডার ধরে রাখতে বাড়তি খরচে এয়ার শিপমেন্টের মতো ব্যয়বহুল পথ বেছে নিতে হচ্ছে অনেক প্রতিষ্ঠানকে। আমাদের কিন্তু এখন একদম দেয়ালে পিঠ থেকে যাচ্ছে, কারণ আমাদের যে রপ্তানিগুলো বিলম্বিত হচ্ছে, আর বিলম্বিত হওয়ার কারণে বায়াররা ডিসকাউন্ট চাচ্ছে, এয়ারে মাল দিতে বলতেছে, এবং এই নেগেটিভ মেসেজটা কিন্তু বায়ারদের কাছে চলে যাচ্ছে, যেটা আমাদের ফিউচার বিজনেসে ইম্প্যাক্ট হবে। চলতি অর্থবছর তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয়ের লক্ষ্য ধরা হয়েছে $44 বিলিয়ন। গ্যাস সংকটের সমাধান না হলে সে লক্ষ্য অর্জন সম্ভব হবে না বলে শঙ্কা ব্যবসায়ীদের। আসিফ ইকবাল খান, মাছরাঙা সংবাদ, ঢাকা। সব পক্ষের সঙ্গে আলোচনা করে অত্যাবশ্যকীয় ঔষধ তালিকা বাড়ানো এবং দাম সমন্বয়ের বিষয়টি নিশ্চিত করার প্রস্তাব জানিয়েছে ফার্মাসিউটিক্যালস মালিকদের সংগঠন বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি। সম্প্রতি বিদ্যুৎ ও জ্বালানির সংকটেও উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে বলেও জানান সংগঠনটির নেতারা। মাহমুদ কমলের রিপোর্ট। 1982 সালের যুগান্তকারী ঔষধ নীতির ধারাবাহিকতায় 1994 সালে তা সংশোধন করা হয়, যার মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের জন্য নিরাপদ, কার্যকর ও সাশ্রয়ী মূল্যে জীবন রক্ষাকারী এই পণ্যটি নিশ্চিত করা, পাশাপাশি তালিকা করা অত্যাবশ্যকীয় ঔষধের। সে তালিকায় ছিল 117টি ঔষধ। পরবর্তীতে সরকার 3 দফা ঔষধের সংখ্যা বাড়ালেও শেষ পর্যন্ত এবছর তা বাতিল হয়। কেন ফিরতে হলো 3 দশক আগের সেই নীতিতে? এই প্রশ্নের জবাবে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির নেতারা বলছেন, এই শিল্প বাঁচিয়ে রাখতে সরকার কখনোই টেকসই সিদ্ধান্ত নেয়নি। উল্টো তারা এমন ক্ষতির মুখে পড়েছেন যে এরই মধ্যে 64% ঔষধ প্রস্তুত কোম্পানি রয়েছে নেগেটিভ মার্জিনে। গত 3 বছরে আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি গ্রো করে নাই। 20 বছর আগের জিএমপি কয়টা টেস্ট করতে বলতো, সেম এখন 5টা, এখন ওইটা আমাদের করতে 18টা কিংবা 20টা। সেক্টরটা 82 সাল থেকে কোন জায়গায় পৌঁছাইছে, যেখানে 2 জন প্রফেশনাল লাগতো, সেখানে শুধু একটা R&Dতেই 300 থেকে 500 ফার্মাসিস্ট এবং প্রফেশনাল কাজ করে। এই সব মিলাই আসলে ওষুধের কস্ট। প্রতি বছর প্রাইস সমন্বয় 32 বছর করছেন 2 বার সমন্বয়। ওই সময় ডলার ছিল কত, চাল ছিল কত, আর এখন কত? টোটাল প্রতি বছর বেতন বাড়াইতে হয় 10 থেকে 12%। তাহলে আমাকেও তো এই টাকাটা ওষুধ বিক্রি করে দিতে হবে। আমরা এসেনশিয়াল ড্রাগ লিস্ট বানানোর কোনো বিরোধিতা করতেছি না। আমরা অবশ্যই চাই এটা আপডেটেড হোক, যথাযথ যারা যোগ্য ব্যক্তি আছেন তাদের সাথে আলোচনা করে এটা করাবো। রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সঙ্গে এই মতবিনিময় সভায় শিল্প সমিতিটির নেতারা জানান, সম্প্রতি বিদ্যুৎ ও জ্বালানি সংকটে ফার্মাসিউটিক্যালসগুলোর উৎপাদন খরচ বেড়েছে 44% পর্যন্ত। এভাবে চলতে থাকলে সংকট আরও গভীর হবে, তাই দাম সমন্বয়ে বেশ কিছু প্রস্তাবও দেন তারা। আমরা একটা অপারেশন শুরু করলে এটা স্টপ করা যায় না। যদি স্টপ করা না যায়, তাহলে যদি কোনো কারণে কারেন্ট যায়, তাহলে এটা কিন্তু আমার টোটাল জিনিসটা নষ্ট হয়ে যাবে। আমাদের যে ট্যাঙ্কার আছে কিংবা স্টোরেজ ক্যাপাসিটি আছে, এইটা আমরা কখনোই অত বড় করে করি নাই যাতে করে দিনের পর দিন আমরা চালাতে পারি। এই ডিজেল যদি কোনো কারণে ধরেন ইলেকট্রিসিটি নাই, তারপরে যদি ডিজেলের অপ্রতুলতা হয়, তাহলে আমাদের ইন্ডাস্ট্রিগুলো কিন্তু তার চলবে। বাণিজ্যিক বিদ্যুৎ আমরা পাই 15 টাকা করে পার ইউনিট। আমার জেনারেটরে সেটা পরে 42 টাকা পার ইউনিট। স্বচ্ছ প্রাইসিং পলিসি থাকুক, যেটা অন্যান্য জিনিসপত্রের সাথে অ্যাডজাস্টেড হবে রেগুলারলি, সেটা এভরি 2 ইয়ার্স হয়, কোনো সমস্যা নাই। সংগঠনটির নেতারা শুনিয়েছেন এ খাতের সম্ভাবনার কথাও। টিকা সরবরাহের বৈশ্বিক সংস্থা গ্যাভির সঙ্গে যুক্ত হতে বাংলাদেশকে যে ML3 লেভেলে পৌঁছাতে হবে, আগামী বছরই সেটি অর্জন করতে চায় ঔষধ প্রস্তুত প্রতিষ্ঠান ও সরকার দুপক্ষই। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। ফেনীর আলোচিত মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় 16 জনের মধ্যে 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে উচ্চ আদালত। বাকি 14 জনের মধ্যে 4 জনের যাবজ্জীবন এবং অন্যদের খালাস দেওয়া হয়েছে। আজ বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী এবং বিচারপতি KM রাশিদুজ্জামান রাজার বেঞ্চ এর রায় দেয়। রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছে আসামি পক্ষের আইনজীবীরা।
2019 সালের 27 মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার 19 বছর বয়সী শিক্ষার্থী নুসরাত জাহান রাফি নিজ শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ SM সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা করে। গ্রেফতার হয় অধ্যক্ষ। এরপর 2019 সালের 6 এপ্রিল সিরাজের সহযোগীরা নুসরাতকে মাদ্রাসার ছাদে নিয়ে গিয়ে তার শরীরে আগুন ধরিয়ে দেয় বলে মামলায় অভিযোগ করা হয়। গুরুতর দগ্ধ নুসরাত 4 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে 10 এপ্রিল মারা যায়। নৃশংস এই হত্যাকাণ্ডে সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে। নুসরাত হত্যা মামলায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের দেওয়া রায়ে 2019 সালের 24 অক্টোবর মামলার 16 আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে সিরাজউদ্দৌলা ছাড়াও 2 জন বহিষ্কৃত স্থানীয় আওয়ামী লীগ নেতা ছিলেন। মামলায় আসামিদের ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের উপর শুনানি শেষে আজ উচ্চ আদালত সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ SM সিরাজউদ্দৌলা এবং তার ঘনিষ্ঠ সহযোগী শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দিয়েছেন। পাশাপাশি সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে নুরুদ্দিন, মোহাম্মদ জুবায়ের, উম্মে সুলতানা পপি ও জাবেদ হোসেনকে। 10 আসামিকে দেওয়া হয়েছে খালাস। আসামিরা নিজেরাই স্বীকারোক্তি দিয়েছেন ম্যাজিস্ট্রেটের কাছে যে কারা কিভাবে ঘটনা ঘটিয়েছে। রাফির পক্ষ থেকে কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে জড়ানো কোনো সুযোগ ছিল না। সুতরাং ডাক্তার উবায়েদের এই যে মৃত্যুকালীন জবানবন্দির রেকর্ডটাকে আদালত অলঙ্ঘনীয় এভিডেন্স হিসেবে গ্রহণ করেছেন এবং তার জবানবন্দিটাকে এই রায়ে দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করেছেন। মিডিয়া ট্রায়ালের কারণেই ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকের পক্ষে সঠিক রায় দেওয়া সম্ভব হয়নি এমন দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। পাশাপাশি হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধেও আপিল করার কথা জানিয়েছেন তারা। অতিমাত্রায় মিডিয়া ট্রায়াল হলে অনেক সময় নিম্ন আদালত সঠিকভাবে বিচার করতে পারেন না। আরেকটি আমি অবজারভেশন দিয়েছেন ডাইং ডিক্লারেশন সম্পর্কে। আমি আর্গুমেন্ট রেখেছিলাম, ডাইং ডিক্লারেশনে বলা আছে বোরখা পরা 4 জন মেয়ে। যদি তাই হয়ে থাকে তাহলে আজকে যে সাজা হয়েছে তার মধ্যে 3 জনই পুরুষ। এদিকে রায়কে কেন্দ্র করে সোনাগাজী পৌরসভার চর চান্দিয়া এলাকায় নুসরাতের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রায়ে সন্তোষ জানিয়ে এই নিরাপত্তা বহাল রাখার দাবি জানিয়েছে নুসরাতের পরিবার ও এলাকাবাসী। আমরা সন্তুষ্ট রায়ে যেটা হত্যা প্রকাশ হয়েছে, আজকে নুসরাতের হত্যা করা হয়েছে। আমরা এই রায় আমরা আদালতের প্রতি অনেক শ্রদ্ধাশীল। আমরা জানি আমরা নিয়ে বিচার পাবো। এখন শুধু আমাদের নিরাপত্তার প্রয়োজন। এদিকে 16 আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনাকে গণহারে মৃত্যুদণ্ড উল্লেখ করে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের বিচারিক ক্ষমতা কমানোর জন্য আইন মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। একদিকে ভারতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন খাতে সহযোগিতার আলোচনা। 2 বৈঠকেই গুরুত্ব পেয়েছে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ এবং বিনিয়োগের নতুন ক্ষেত্র। ভারতের সঙ্গে প্রায় $13 বিলিয়ন বাণিজ্য আরও বাড়াতে যেমন নতুন সম্ভাবনা খোঁজা হচ্ছে, তেমনি যুক্তরাষ্ট্রকেও বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছে সরকার। জাহেদ সালেমের রিপোর্ট। প্রায় $13 বিলিয়ন বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য। চীনের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ভারত। তবে বিদ্যমান বাণিজ্যের বাইরে অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে বলে মনে করছেন নীতি নির্ধারকরা। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর 2 দেশের আন্তঃবাণিজ্যে কিছু বিধিনিষেধ এলেও গত বছর বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় $13 বিলিয়ন। অর্থনৈতিক স্বার্থকে সামনে রেখে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার উপর জোর দেন বাণিজ্যমন্ত্রী। আপনি 2 দেশের ভোক্তাকে অধিকতর প্রতিযোগিতামূলক মূল্যে, কম মূল্যে তার পণ্য বা সেবা ভোগ করার সুযোগ করে দেবেন। বাণিজ্যিক সম্পর্কের মধ্যে গতি আনা, ক্রমাগত এগিয়ে নিয়ে যাওয়া, নতুন বিনিয়োগের সুযোগ এবং ক্ষেত্র খোঁজা, এটি একটি বহমান প্রক্রিয়া, এটি চলতে থাকবে। বাণিজ্য বাড়াতে স্থল যোগাযোগ ও সীমান্ত অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বৈঠকে। 2 দেশের ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা বাড়াতে টাস্কফোর্স গঠন এবং বাংলাদেশের অবকাঠামো ও ডিজিটাল খাতে ভারতীয় বিনিয়োগের সুযোগ তৈরির কথা বলেন ভারতীয় হাইকমিশনার। Interdependence is a permanent solution.
যে আমি আপনার ওপর ডিপেন্ড করছি উন্নয়নের জন্য, আর আপনি আমার ওপর ডিপেন্ডেন্ট করছেন, আর এই ডিপেন্ডেন্সি হচ্ছে একটা ফ্যামিলি, আর এইটা আমরা নিয়ে যেতে চাই। এদিকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও বাড়ানোর আলোচনা হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। সকালে স্থানীয় সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। পরে প্রতিমন্ত্রী জানান, বৈঠকে বেশ কিছু খাতে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট, রিনিউয়েবল এনার্জি, এই বিষয়গুলোতে আমরা নোটিশ করেছি যে তারা ইনভেস্ট করতে পারে পিপিপি মডেলে, পাবলিক পার্টনারশিপ মডেলে। তো সেই বিষয়গুলো উনি বললো যে আমরা অফিসিয়ালি নোটিশ করব। আগামীতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও গভীর হবে বলেও জানান প্রতিমন্ত্রী। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। সরকারের সাথে আলোচনা করে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে এক কর্মশালায় উদ্বোধন শেষে তিনি এসব কথা জানান। সিইসি বলেন, জাতীয় নির্বাচন যেভাবে করা হয়েছে তার চেয়ে ভালো নির্বাচন করার চেষ্টা করা হবে, তবে কবে থেকে ভোট শুরু তা এখনও চূড়ান্ত হয়নি উল্লেখ করে সিইসি বলেন, জাতীয় নির্বাচনের চেয়ে স্থানীয় সরকার নির্বাচনের সহিংসতা কিছুটা বেশি হয়। এ বিষয়টি মাথায় রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মোতায়েন করা হবে। আমরা আবার কমিটমেন্ট ইজ টোটাল, এখানে কোনো আমাদের কমিটমেন্টের কোনো ঘাটতি নাই। আমরা ঠিক জাতীয় নির্বাচন যেটা করেছি, আমরা যেভাবে করেছি তার চাইতে বেটার খারাপ হবে না। সরকারের সাথে আলোচনা, অনেকে আপনারা তখন বলবেন যে সরকারের কথা মতো চলেন। সরকার স্যার হাতে চলতে পারবো না রে ভাই, আমার তো পুলিশ লাগবে, আমার বিজিবি লাগবে। শুধু আমার ইলেকশন কমিশনের একার প্রস্তুতি না, এই সমস্ত বাহিনী যারা ইলেকশনে কাজ করবে তাদের প্রস্তুতি তো দরকার আছে। আন্তর্জাতিক কলকাতার নিউ মার্কেট এলাকার শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর 2 শতাধিক হোটেল এবং 9টি রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন। ফলে পর্যটক এবং চিকিৎসা নিতে আসা হাজারো মানুষ আবাসন সংকটে পড়েছেন চরম ভোগান্তিতে। ন্যূনতম অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এসব হোটেল এবং রেস্তোরাঁ বন্ধ করা হয়েছে। উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল নিজেও অভিযানে অংশ নিয়ে কয়েকটি হোটেল বন্ধ করেন। এর আগে গত মঙ্গলবার রাজ্য সরকার হোটেলগুলোর নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনায় একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেয়। কলকাতা পুলিশ, কলকাতা পৌরসভা, ফায়ার সার্ভিস এবং সিইএসসির সমন্বয়ে গঠিত এই কমিটি কলকাতার ৩,৫০০টিরও বেশি হোটেলের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করবে। খেলার খবর, এশিয়া কাপ এবং এশিয়ান গেমস খেলতে ২৬শে অগস্ট সংযুক্ত আরব আমিরাত যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়া কাপের শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন আছে টাইগার্সদের, আর এশিয়ান গেমসের লক্ষ্য স্বর্ণপদক জয়। সেমিফাইনালটা আমরা ক্রস করতে পারতেছি না, যে কোনো জায়গায় দেখতেছেন। সো আমরা যদি সেমিফাইনালটা ক্রস করতে পারি, আমাদের ফাইনাল খেলার ইচ্ছা। সো ফাইনাল খেলে দেখা যাচ্ছে তখন একটা শিরোপা জয়ের একটা বিষয় থাকবে। এশিয়ান গেমস নিয়ে যদি কথা বলেন, একটা মেডেল যে আমরা নিয়ে আসতে পারি সেটা একটা বিষয়, এবং সেটা যদি গোল্ড হয় সেটা আরও বেশি বড় হবে। আর আমাদের চেষ্টা তো থাকবে, কারণ প্রথমে আমরা এশিয়া কাপ, সো এশিয়া কাপে যদি আমরা টিমটা বেটার খেলতে পারি, সো এশিয়ান গেমসে সেটা একটা রিফ্লেকশন তো ডেফিনেটলি আসবে। রাতের সংবাদ শেষ করছি, যাওয়ার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের খসড়ায় মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন, সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ। দেশে গ্যাসের সরবরাহ বাড়লেও সংকট কাটেনি, ব্যাহত শিল্প কারখানার উৎপাদন, নানান সংকট, ওষুধের উৎপাদন খরচ বেড়েছে ৪৪% পর্যন্ত। ফেনীর শিক্ষার্থী নুসরাত হত্যা মামলায় ১৬ জনের মধ্যে 2 জনের ফাঁসি বহাল, রায়ে সন্তুষ্ট হলেও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নিহতের পরিবার। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তায় ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।